আসসালামু আলাইকুম। আহমেদ বাউনী একাডেমি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি প্রথমেই আমার শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার এবং ইনচার্জদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার ক্লাসটি শুরু করছি। আজ আমি পৌরনীতি ও নাগরিকতা এই বিষয়টির উপর আলোচনা করব। এসএসসি 2021 সালের পরীক্ষার্থী যারা, তাদের জন্য আমার এই ক্লাস। তোমাদেরকে আজ রাষ্ট্র কি, রাষ্ট্রের উপাদান, রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে এবং রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ, রাষ্ট্রের ধারণা এবং রাষ্ট্র সরকারের সম্পর্ক সম্পর্কে আলোচনা করব। আমি ইশরাত জাহান, সিনিয়র শিক্ষিকা, আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তাহলে এখন ক্লাসটি শুরু করা যাক। আমি প্রথমেই তোমাদেরকে রাষ্ট্র সম্পর্কে ধারণা দেব। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। বিশ্বের প্রতিটি মানুষই কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। আমাদের এই বিশ্বে ছোট বড় মিলিয়ে প্রায় 200টির মতো রাষ্ট্র রয়েছে। রাষ্ট্র গঠনের জন্য যে উপাদানগুলি প্রয়োজন তা আমরা প্রতিটি রাষ্ট্রেরই আছে নির্দিষ্ট ভূখণ্ড এবং নির্দিষ্ট জনসমষ্টি। এগুলো ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। এছাড়াও রয়েছে জনসংখ্যা ও সার্বভৌমত্ব। রাষ্ট্র সম্পর্কে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। অধ্যাপক গার্নার বলেছেন, সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে আনুগত্যশীল, বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে মুক্ত জনসমষ্টিকে রাষ্ট্র বলে। অধ্যাপক গার্নারের এই সংজ্ঞাটি সবচেয়ে সুস্পষ্ট এবং গ্রহণযোগ্য। অধ্যাপক গার্নারের এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমরা রাষ্ট্রের 4টি উপাদানই এটা থেকে পেতে পারি। তোমরা দেখো, আমি লিখে রেখেছি যে এক নম্বর জনসমষ্টি। জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমত্ব। আমরা এই 4টি উপাদানই অধ্যাপক গার্নারের সংজ্ঞা থেকে পেয়েছি। তো এখন আমরা রাষ্ট্রের এই উপাদানগুলো নিয়ে আলোচনা করব।
রাষ্ট্রের উপাদান চারটি। রাষ্ট্রের উপাদান চারটি, অর্থাৎ রাষ্ট্র গঠনের উপাদান চারটি। এক, জনসমষ্টি। জনসমষ্টি রাষ্ট্র গঠনে অপরিহার্য উপাদান হচ্ছে জনসমষ্টি। কোনো রাষ্ট্রে, কোনো ভূখণ্ডে একটি জনগোষ্ঠী স্থায়ীভাবে বসবাস করলে সেখানে রাষ্ট্র গড়ে উঠতে পারে। রাষ্ট্র গঠনের জন্য কী পরিমাণ জনসংখ্যা প্রয়োজন তার নির্দিষ্ট কোনো নিয়ম নেই। যেমন বাংলাদেশে প্রায় 15 কোটি জনসংখ্যা রয়েছে। 2011 সালের সমীক্ষা অনুযায়ী ভারতের জনসংখ্যা প্রায় 121 কোটি। তবে রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন যে রাষ্ট্রের সম্পদের সাথে সামঞ্জস্যপূর্ণ জনসমষ্টি থাকাই বাঞ্ছনীয়। এরপরে রয়েছে জনসমষ্টির পরে রয়েছে নির্দিষ্ট ভূখণ্ড। নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্র গঠনের জন্য নির্দিষ্ট ভূখণ্ডের প্রয়োজন। কেননা নির্দিষ্ট ভূখণ্ড না থাকলে রাষ্ট্র গঠিত হবে না। ভূখণ্ড বলতে রাষ্ট্রের স্থলভাগ, জলভাগ এবং আকাশসীমাকে বোঝায়। বাংলাদেশের ক্ষেত্রফল 1,47,570 বর্গ কিলোমিটার। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত স্থল সীমানা চুক্তি অনুযায়ী দুদেশের মধ্যে ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের কিছু জমি বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ভারত ও মিয়ানমার সাথে আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমা মামলার রায় বাস্তবায়নের ফলে বাংলাদেশের সমুদ্র সীমার আয়তনও বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্র বড় কিংবা ছোট হতে পারে, অর্থাৎ ভূখণ্ড ছোট অথবা বড় হতে পারে। 3, সরকার হচ্ছে রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান। সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। সরকার রাষ্ট্রের যাবতীয় কার্য সম্পাদন করে। সরকার গঠিত হয় 3টি বিভাগ নিয়ে, যথা আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। সকল রাষ্ট্রে সরকারের গঠন কাঠামো এক ও অভিন্ন হলেও সরকারের রাষ্ট্রভেদে সরকারের
রূপ ভিন্ন ভিন্ন। যেমন বাংলাদেশে সংসদীয় সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার রয়েছে। এরপর রয়েছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য একটি উপাদান। এটি রাষ্ট্রের চরম পরম ও সর্বোচ্চ ক্ষমতা। এর দুটি দিক রয়েছে, একটি অভ্যন্তরীণ এবং আরেকটি বাহ্যিক। অভ্যন্তরীণ সার্বভৌমত্বের মাধ্যমে রাষ্ট্র দেশের অভ্যন্তরে আদেশ নির্দেশ জারি করে ব্যক্তি ও সংস্থার উপর কর্তৃত্ব করে। অন্যদিকে বাহ্যিক সার্বভৌমত্বের মাধ্যমে রাষ্ট্র বহিঃশত্রুর হাত থেকে দেশকে রক্ষা করে। তাহলে রাষ্ট্রের 4টি উপাদান নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে রয়েছে রাষ্ট্রের উৎপত্তি। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে নিশ্চিত করে বলা কঠিন, তবে রাষ্ট্রবিজ্ঞানীরা অতীত ইতিহাস ও রাজনৈতিক ঘটনা প্রবাহ পরীক্ষা নিরীক্ষা করে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কতগুলো মতবাদ প্রদান করেছেন। সেই মতবাদগুলোর মধ্যে যেগুলো উল্লেখযোগ্য সেগুলো এখন ব্যাখ্যা করা হবে। 1 নম্বর, ঐশী মতবাদ। ঐশী মতবাদ এটি রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলোর মধ্যে সবচেয়ে পুরাতন মতবাদ। এই মতবাদের মূল বক্তব্য হল রাষ্ট্র বিধাতা বা স্রষ্টা স্বয়ং সৃষ্টি করেছে এবং রাষ্ট্রকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তিনি শাসকও প্রেরণ করেছেন। শাসক তার প্রতিনিধি এবং শাসক কেবলমাত্র তার কাজের জন্য বিধাতার নিকটই দায়ী থাকবে, জনগণের নিকট নয়। শাসক যেহেতু বিধাতার নির্দেশে রাষ্ট্র পরিচালনা করেন, তাই তার আদেশ নির্দেশ অমান্য করা মানে হচ্ছে বিধাতার আদেশ নিষেধ অমান্য করা। এই মতবাদে আরও বলা হয়, শাসক এখানে একাধারে রাষ্ট্রপ্রধান ও ধর্মীয় প্রধানও বটে। আধুনিক কালে রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন এই মতবাদ বিপজ্জনক, অগণতান্ত্রিক এবং অযৌক্তিক।
এরপরে রয়েছে বল বা শক্তি প্রয়োগ মতবাদ। এই মতবাদের মূল কথা হচ্ছে রাষ্ট্র বল বা শক্তি প্রয়োগের মাধ্যমে সৃষ্টি হয়েছে এবং শক্তির জোরেই টিকে আছে। রাষ্ট্র সৃষ্টির শুরু থেকেই যুদ্ধ বিগ্রহের মাধ্যমে, তারা বলেন রাষ্ট্র সৃষ্টি নয়, পৃথিবীর সৃষ্টির শুরু থেকেই যুদ্ধ বিগ্রহের মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হয়েছে। এই মতবাদ সম্পর্কে সমালোচকরা বলেন এটা একটি ভ্রান্ত, ক্ষতিকর এবং অযৌক্তিক মতবাদ। কেননা পৃথিবীতে অনেক শক্তিশালী রাষ্ট্র রয়েছে, যার পাশাপাশি সামরিক দিক থেকে দুর্বল রাষ্ট্র রয়েছে। যদি শক্তির জোরেই রাষ্ট্র টিকে থাকতো, তাহলে এই সকল দুর্বল রাষ্ট্রগুলি টিকে থাকতে পারত না। তাদের মতে শক্তির জোরে নয়, বরং সম্মতির ভিত্তিতে রাষ্ট্র গড়ে উঠেছে এবং রাষ্ট্র টিকে আছে। এরপরে রয়েছে সামাজিক চুক্তি মতবাদ। সামাজিক চুক্তি মতবাদ এই মতবাদে বলা হয় যে সমাজে বসবাসকারী জনগোষ্ঠী তাদের প্রয়োজনে পারস্পরিক চুক্তির ফলে রাষ্ট্রের সৃষ্টি করেছে। ব্রিটিশ দার্শনিক টমাস হবস ও জন লক এবং ফরাসি দার্শনিক জ্যাক রুসো এই সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তক। এই মতবাদে আরও বলা হয় যে রাষ্ট্র সৃষ্টির পূর্বে মানুষ প্রকৃতির রাজ্যে বিচরণ করত। তারা প্রকৃতির নিয়ম মেনে চলত, কিন্তু কেউ যদি প্রকৃতির নিয়ম মেনে না চলে কিংবা আইন ভঙ্গ করে, তাকে শাস্তি দেওয়ার মতো কোনো কর্তৃপক্ষ ছিল না। ফলে একসময় অরাজকতা ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মানুষ হয়ে ওঠে এক আত্মকেন্দ্রিক ও স্বার্থপর। দুর্বলের উপর চলে সবলের অত্যাচার। এই কারণে মানুষের জীবন হয়ে ওঠে কষ্টকর ও দুর্বিষহ। প্রকৃতির রাজ্যের এ অরাজকতাপূর্ণ অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ নিজেদের মধ্যে চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে এবং নিরাপত্তার বিনিময়ে নিজেদের শাসন করার জন্য শাসকের হাতে ক্ষমতা অর্পণ করে। এরপরে রয়েছে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ।
ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ, এই মতবাদের মূল বক্তব্য হলো রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি। দীর্ঘদিনের বিবর্তনের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন শক্তি ও উপাদান ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। যেসব উপাদানের কার্যকারিতার ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে সেগুলি হলো সংস্কৃতির বন্ধন, রক্তের বন্ধন, যুদ্ধ বিগ্রহ, ধর্মীয় বন্ধন, অর্থনৈতিক ও রাজনৈতিক চেতনা ও কার্যকলাপ। ঐতিহাসিক মতবাদ সম্পর্কে অধ্যাপক গার্নার বলেন, রাষ্ট্র বিধাতার সৃষ্টি নয়, বল প্রয়োগের মাধ্যমেও সৃষ্টি হয়নি, বরং ঐতিহাসিক ক্রমবিবর্তনের ফলে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কিত বিভিন্ন মতবাদের মধ্যে ঐতিহাসিক মতবাদ সবচেয়ে যুক্তিযুক্ত ও গ্রহণযোগ্য মতবাদ। আমাদের বর্তমানের এই রাষ্ট্র বহু যুগের বিবর্তনের ফল। সরকারের ধারণা, এরপর রয়েছে সরকারের ধারণা। এরপরে রয়েছে সরকারের ধারণা। সরকারের ধারণা, সরকার রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। সরকারের মাধ্যমেই রাষ্ট্র পরিচালিত হয়। রাষ্ট্র গঠনের জন্য তিনটি বিভাগ রয়েছে: আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। আইন বিভাগ প্রয়োজনীয় আইন তৈরি করে। শাসন বিভাগ সেই আইনকে সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনার জন্য সেই আইন প্রয়োগ করে শাসন কার্য পরিচালনা করে শাসন বিভাগ। এবং বিচার বিভাগ অপরাধীদেরকে সাজা প্রদান করে এবং নিরপরাধীকে মুক্তি দেয়। এতে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। অতএব সরকার বলতে আমরা বুঝি যারা আইন প্রণয়ন, শাসন কার্য পরিচালনা এবং বিচার কার্যে বা বিচার প্রতিষ্ঠায় জড়িত থাকে তাদেরকে। অধ্যাপক গার্নার বলেন, রাষ্ট্র যদি দেহ হয় তাহলে সরকার হলো মস্তিষ্ক শুরু। এটা তোমরা একটু দেখে রাখো। অধ্যাপক গার্নার বলেন, রাষ্ট্র যদি দেহ হয় তাহলে সরকার হলো মস্তিষ্ক স্বরূপ। মস্তিষ্ক স্বরূপ
এরপরে তোমাদেরকে আমি রাষ্ট্র সরকারের সম্পর্ক সম্পর্কে জানাবো। প্রাচীনকালে রাষ্ট্র ও সরকারের মধ্যে কোনো পার্থক্য করা হতো না। ফ্রান্সের চতুর্দশ লুই বলতেন, আমি রাষ্ট্র। কিন্তু বর্তমানকালে রাষ্ট্রের মধ্যে যথেষ্ট পার্থক্য দেখা যায়। রাষ্ট্র সরকারের মধ্যে যথেষ্ট পার্থক্য দেখা যায়। সেগুলো বর্ণিত হলো, সেগুলো আমি লিখে দিচ্ছি। আচ্ছা, রাষ্ট্র সরকারের মধ্যে নানাবিধ পার্থক্য রয়েছে। প্রথমত গঠনগত। রাষ্ট্র সরকারের মধ্যে পার্থক্য। এক হচ্ছে গঠনগত। গঠনগত পার্থক্য কি? জনসমষ্টি, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব, এই চারটি হচ্ছে রাষ্ট্রের উপাদান। তাহলে গঠনগতভাবে জনসমষ্টি, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব দিয়ে সরকার গঠিত হয়। সার্বভৌমত্ব নিয়ে সরকার গঠিত হয়, রাষ্ট্র গঠিত হয়। রাষ্ট্র গঠিত হয়। আর সরকার হলো রাষ্ট্রের এই উপাদানগুলোর মধ্যে একটি। রাষ্ট্র গঠনের এই উপাদানগুলোর মধ্যে একটি। তবে সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। এরপর রয়েছে জনসমষ্টি। দুই হচ্ছে জনসমষ্টি। দুই নম্বর হচ্ছে জনসমষ্টি। রাষ্ট্র গঠিত হয় দেশের সকল জনগণকে নিয়ে। রাষ্ট্র গঠিত হয় দেশের
সকল জনগণকে নিয়ে। কিন্তু সরকার গঠিত হয় আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগে নিয়োজিত ব্যক্তিদের নিয়ে। এরপর রয়েছে স্থায়িত্ব। এরপর রয়েছে স্থায়িত্ব, 3 নম্বর স্থায়িত্ব। রাষ্ট্র একটি স্থায়ী প্রতিষ্ঠান। আর সরকার অস্থায়ী ও পরিবর্তনশীল। জনগণের চাহিদার উপর ভিত্তি করে এবং রাষ্ট্রের শাসনকার্য পরিচালনার সুবিধার্থে সরকারের পরিবর্তন হয়। উদাহরণস্বরূপ বলা যায় যে বাংলাদেশে বহুবার সরকারের পরিবর্তন হয়েছে। কিন্তু রাষ্ট্রের
স্থায়িত্বের কোনো পরিবর্তন হয়নি। হয়নি। এরপর রয়েছে প্রকৃতি ও বৈশিষ্ট্য। প্রকৃতি ও বৈশিষ্ট্য বিশ্বের সকল রাষ্ট্রের প্রকৃতি ও বৈশিষ্ট্য এক ও অভিন্ন। কিন্তু রাষ্ট্রভেদে সরকারের রূপ ভিন্ন ভিন্ন। যেমন বাংলাদেশের সংসদীয় সরকার রয়েছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রপতি শাসিত সরকার। 5 নম্বরে রয়েছে সার্বভৌমত্ব। রাষ্ট্রের রয়েছে সার্বভৌম বা সর্বোচ্চ ক্ষমতা। আর সরকার সার্বভৌম ক্ষমতা বাস্তবায়নকারী মাত্র। আর সরকার সার্বভৌম ক্ষমতার বাস্তবায়নকারী মাত্র। 6 নম্বর ধারণা।
ধারণা হচ্ছে রাষ্ট্র বিমূর্ত। রাষ্ট্র বিমূর্ত রাষ্ট্র হচ্ছে একটি বিমূর্ত ধারণা। রাষ্ট্র একটি বিমূর্ত ধারণা একে দেখা যায় না, তবে কল্পনা ও অনুধাবন করা যায়। কল্পনা ও অনুধাবন করা যায়। অপরদিকে সরকার হচ্ছে মূর্ত। যাদের নিয়ে সরকার গঠিত তাদের দেখা যায়। তাদের দেখা যায়। তাহলে যাদের নিয়ে সরকার গঠিত তাদের দেখা যায়। আচ্ছা, সরকার এবং রাষ্ট্রের, সুতরাং রাষ্ট্র সরকারের মধ্যে পার্থক্য থাকলেও উভয়েরই মধ্যে পারস্পরিক ও নিবিড় ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। একটিকে ছাড়া অন্যটির কথা চিন্তা করা যায় না। রাষ্ট্রকে পরিচালনার জন্য অবশ্যই সরকারের প্রয়োজন অনস্বীকার্য। তাহলে আমার মনে হয় শিক্ষার্থীরা, এখানে শিক্ষণফল লেখা আছে, রাষ্ট্র কি, রাষ্ট্রের উপাদান কি, রাষ্ট্রের উৎপত্তি ও রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলো, রাষ্ট্রের ধারণা ও রাষ্ট্র সরকারের সম্পর্ক সম্বন্ধে তোমরা জানতে পেরেছ। এই অধ্যায়টি পড়লে তোমরা এ সম্পর্কে জানতে পারবে এবং বুঝতে পারবে। শিক্ষার্থীরা, তোমাদের সবার হাতেই অ্যাসাইনমেন্ট চলে এসেছে। সম্ভবত তোমাদের এসএসসি পরীক্ষা নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে। তোমরা সবাই এ কথাটি মনে রাখবে যে অ্যাসাইনমেন্টের নাম্বার তোমাদের যোগ হবে। কাজেই তোমরা পাঠ্য বই থেকে উত্তর শিখবে এবং ভালোভাবে পড়ে বুঝে লিখবে। তোমাদের যার যেমন হাতের লেখাই থাক, সেটা যেন সুস্পষ্ট হয়, কাটাকাটি বা অস্পষ্টতা না থাকে। সুন্দরভাবে লেখার চেষ্টা করবে যাতে তোমাদের খাতার লেখা দেখে নাম্বার ভালো আসে। তো তোমরা আশা করি এই ক্লাসটি থেকে কিছুটা হলে উপকৃত হবে এবং সবাই ভালো থাকার চেষ্টা করবে। করোনার এই অতিমারিতে নিরাপদে থাকো, ভালো থাকো। সবাই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাসটি শেষ করছি। আল্লাহ হাফেজ।